হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সকলেই জানো যে আমাদের প্র্যাকটিস সেট সিরিজ চলছে। আর আমাদের যে প্র্যাকটিস সেট বইটা ছিল, এই যে বইটা, এটা তোমরা পিডিএফ আকারে অনেকেই সংগ্রহ করেছো। তো সেই পিডিএফ থেকেই আমরা প্র্যাকটিস সেটগুলো করছি। পরপর 15টা প্র্যাকটিস সেট আমাদের হচ্ছে। আর আমাদের এর আগে আমার ম্যাথের তোমার হচ্ছে 6টা, আজ 6 নম্বর প্র্যাকটিস সেটটা হবে। 5টা প্র্যাকটিস সেট অলরেডি আপলোডেড হয়ে গেছে। যারা এখনও দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর আজকে আমরা করব 6 নম্বর প্র্যাকটিস সেটটা, যেটা এই বই থেকে। আর তোমাদের একটু বলে রাখি যে আমাদের যে কটা সাবজেক্টে যে প্র্যাকটিস সেটগুলো আসছে এই যে বইটা থেকে, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস আলাদা করে পার্টে আসছে, ইংলিশ আসছে এই কালার লোগোতে আসছে, এইভাবে দেখে নাও। আর লজিক্যাল রিজনিং আসছে এই কালারে, আর ম্যাথেরটা আছে এই কালারে। তো চলো একবারে প্র্যাকটিস সেট কোশ্চেন শুরু করে দিই। যে আজকের প্র্যাকটিস সেট 6 নম্বর কোশ্চেনে, যেটা 41 নম্বর তোমরা কোশ্চেন যারা নিয়েছিলে তারা দেখে নাও, এখান থেকে মিলিয়ে নাও, তার অ্যান্সার কীগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো সলিউশন করে 41 নম্বর কোশ্চেন কি বলছে। বলছে একটি টেবিলের মুদ্রিত মূল্য 1500 টাকা। তাহলে স্যার মুদ্রিত মূল্য কি স্যার? মুদ্রিত মূল্য মানে হচ্ছে এমআরপির কথা বলছে। আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার। মুদ্রিত মূল্য মানে হচ্ছে যেটা প্রিন্টেড রয়েছে, মার্ক প্রাইস যেটা বলে, সেটা কত? 1500 টাকা। এর উপরে 20% ছাড় দেওয়া হয়েছে। তাহলে ডিসকাউন্ট দিয়েছে কত পার্সেন্ট? 20% ডিসকাউন্ট দিয়েছে। দেওয়া হয়েছে আরও কত শতাংশ ছাড় দিলে এটির মূল্য এত টাকা হবে। মানে এই যে মূল্যটা হবে, এটা ছাড় দেওয়ার পর মানে কি স্যার? এইটা মানে হচ্ছে, এইটা তার মানে এসপি হয়ে দাঁড়াবে, মানে হচ্ছে সেলিং প্রাইস হয়ে দাঁড়াবে। এটা হয়ে যাবে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমার এমআরপি। তাহলে এর ওপর প্রথমে 20% ছাড় দেওয়া হচ্ছে, তারপর কত পার্সেন্ট ছাড় দিলে এই অপশানগুলোর মধ্যে সেটা এইটা এসে দাঁড়াবে। তাহলে আমরা পরপর করে যাই, খুবই সোজা জিনিস। তাহলে আমার এমআরপি কত স্যার? এমআরপি স্যার 1500 টাকা। আর আমরা জানি ডিসকাউন্ট কার ওপর হয়? সবসময় এমআরপির উপরেই হয়। স্যার 20% ডিসকাউন্ট দিয়েছে। স্যার 20% মানে কি স্যার? 20% ডিসকাউন্ট যেটা স্যার, 20% ডিসকাউন্ট মানে যদি 100 টাকা জিনিসটার মূল্য হয়, তাহলে স্যার জিনিসটার দাম কত হয়ে দাঁড়াবে? মানে প্রিন্টেড মূল্য এমআরপি যদি 100 টাকা হয়, তাহলে 20 টাকা ছাড় দিয়ে দিলে কত হবে স্যার? 80 টাকা। তাহলে এই 80 টাকার ভ্যালু আমাকে জানতে চেয়েছে। তাহলে এই যে ভ্যালুটা দেওয়া আছে এমআরপি, এটা স্যার কোনটা? স্যার এটা হচ্ছে এই 100 টাকার ভ্যালু। এই যে 100 টাকা, এই 100 টাকার ভ্যালু স্যার 1500 টাকা বলে দিয়েছে। তাহলে 1 টাকার ভ্যালু কত আর 80 টাকার ভ্যালু কত? ঐকিক নিয়ম করে দিই স্যার। 1500 বাই তোমার হচ্ছে 100 ইন্টু 80। এইটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এখান থেকে দুটো শূন্য ক্যান্সেল আউট করে দাও। আর 15 আর তোমার যদি তুমি 80 গুণ করো, তাহলে তোমার হচ্ছে দেখো 5 8 40 একটা শূন্য আগে থেকে লিখে দাও এই শূন্যটা। তাহলে 5 8 40 শূন্য হয়, থাকলো 4, আর 8 আর 4 12, মানে হচ্ছে 1200 টাকা। এইটুকু বোঝা গেছে। তাহলে এখন 20% ছাড় দেওয়ার পর এখন এসে দাঁড়িয়েছে দামটা কত? 1200 টাকা। যেটা 1500 টাকা দাম ছিল, 20% ছাড় দিলাম, 1200 টাকা এসে দাঁড়িয়েছে। এবার বলছে এরপর আর কত পার্সেন্ট ছাড় দিলে সেটা 1104 টাকা এসে পৌঁছাবে। স্যার 1104 টাকায় এসে পৌঁছাতে গেলে স্যার ক টাকা ছাড় দিতে হচ্ছে আগে বার করে নি না? তাহলে ক টাকা হবে স্যার? দেখো এটা যদি বাদ দিই, তাহলে 100, এদিকে 4, তার মানে হচ্ছে 96। তাহলে এই যে 96 টাকা ছাড়টা দেওয়া হলো, এটা এই দুটোর মধ্যে কার উপর দেওয়া হলো স্যার? অবভিয়াসলি তোমার 1200 টাকার উপর দেওয়া হয়েছে। তাহলে 1200 টাকার উপর ছাড় দেওয়া হয়েছে 96 টাকা। 100 টাকার উপর কত স্যার? 100 দিয়ে কেন গুণ করলেন? কারণ আমাকে পার্সেন্টেজই জানতে চেয়েছে। দেখো কত পার্সেন্ট ছাড় দিতে হবে, তাহলে 100 দিয়ে গুণ। তাহলে দেখো এই শূন্য ক্যান্সেল আউট করো। আর হচ্ছে 12 দিয়ে 96কে কাটা যাবে? হ্যাঁ স্যার কাটা যাবে। 8 12 96। তাহলে কত হলো স্যার? 8%। তাহলে কত পার্সেন্ট ছাড় দিতে হবে স্যার? 8%। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী 42 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো 42 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% এবং 50% বেশি। মানে তিনটে সংখ্যা রয়েছে। তাহলে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা। বলছে যে প্রথম দুটো সংখ্যা 3 নম্বর সংখ্যার চেয়ে যথাক্রমে, মানে হচ্ছে এইটাকে থেকে এইটা 20% আর 50% বেশি। অবভিয়াসলি বেশি। ভালো করে খেয়াল করো। তাহলে দেখো আমি তৃতীয় যেখান থেকে আমাকে বেশি বলছে সেখান থেকে ধরে নিই। তাহলে এইটা যদি আমার 100 ধরে চলি, তাহলে এইটা বলছে 20%। তাহলে 20%, প্রথমটা যদি 20% হয়, তাহলে কত বেশি হবে? 100-র উপর 20% বেড়ে যাওয়া মানে স্যার 120 হবে। 100-র উপর 50% বেড়ে যাওয়া মানে কত হবে স্যার? 150 হবে। এইটুকু বুঝতে কারোর অসুবিধে নেই। আমার ক্লাসগুলো যারা করোনি থিওরি ক্লাস, তারা গিয়ে থিওরি ক্লাসটা দেখে নাও, তবে এইগুলো দেখবে আরও আরামসে বুঝতে পারবে পার্সেন্টেজের চ্যাপ্টার থেকে। তাহলে আমি তিনটে সংখ্যাই পেয়ে গেছি স্যার। এবার আমাকে কি বলেছে? বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির শতকরা কত। তাহলে প্রথম সংখ্যাটি 120, দ্বিতীয় সংখ্যার এর মানে কার উপর বার করতে হবে? দ্বিতীয় সংখ্যার উপর। মানে 150-এর উপর 120টা শতকরায় কত, মানে ইন্টু 100।
শতকরা বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো এখান থেকে আমি যদি করি তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার উত্তর পেয়ে যাবো। দেখো তুমি আমি ছোটো ছোটো করে যদি করি তাহলে এই শূন্য কাটলাম, কোনো অসুবিধা নেই স্যার। তাহলে এটাকে যদি কাটি স্যার কত হবে, এটাকে কাটলে কত হবে স্যার 3 দিয়ে কাটো, 3 4 12, 3 5 15, 5 দিয়ে এটাকে আবার কাটা যাবে, 5 20 100, তাহলে 20 আর 4 গুণ করলে কত হবে স্যার 80। তাহলে টোটাল কত হলো স্যার 80%। বোঝা গেল জিনিসটা? তাহলে উত্তর কোনটা হলো, অপশান এ হয়ে গেল তোমার রাইট অ্যান্সার 80%। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 43 নম্বর কোশ্চেন কি বলেছে, খুবই সুন্দর কোশ্চেন, খুবই ট্রিকি কোশ্চেন। বলছে এক ব্যবসায়ীর কাছে 3 প্রকারের চা আছে। প্রথম প্রকার 171 কেজি, দ্বিতীয় প্রকার 190 কেজি এবং তৃতীয় প্রকার 209 কেজি। ওই চা অমিশ্রিত অবস্থায় কমপক্ষে কটি সমায়তন পিপায়, পিপায় মানে একটা জার, ঠিক আছে, একটা পাত্র ধরে রাখো, পূর্ণ ভর্তি করা যাবে, মানে পিপায় পূর্ণ ভর্তি করা যাবে না, পুরোপুরি ভর্তি করা যাবে, তারপর যেটা পড়ে থাকবে আমার দেখার দরকার। এটা হচ্ছে গল্প। তাহলে তুমি এখান থেকে স্যার কি বুঝলাম, তাহলে আমার কাছে 3টে জার রয়েছে অলরেডি, তার মধ্যে একটার মধ্যে 171 কেজি রয়েছে, তোমার হচ্ছে চা রয়েছে। দ্বিতীয় প্রকারে স্যার কত 190 কেজি রয়েছে, তৃতীয় প্রকারে স্যার 209 কেজি রয়েছে। এটা আমি বুঝতে পারলাম। এবার এখান থেকে করবো একটা গেম, কিছু বুঝতে পারছি না স্যার, অঙ্কটা করবো কি করে। অঙ্কটা রয়েছে এই ভাষাটার উপর, অঙ্কটা রয়েছে এই ভাষাটার উপর। এই অবস্থায় অমিশ্রিত অবস্থায় মিশ্রিত না করে কমপক্ষে কটি, কমপক্ষে বলা মানেই স্যার আমি স্যার এই শেপে চ্যাপ্টার করেছি স্যার, আমাকে কি করতে হবে গসাগু বানাতে হবে। মানাই তাহলে বলো একটা 171 আর স্যার একটা 190 আর একটা স্যার 209 কেজি, তাই তো, এগুলো সবই কেজিতে আছে। ঠিক আছে, আমি লিখে রাখলাম উপরে। স্যার কি করে বানাবো স্যার, এগুলো সে এত বড় বড় সংখ্যা ডেটা বানাতে হবে না, সোজা হয়েছে করে। কোনো সময় তুমি ভাগ প্রক্রিয়া যেতে পারো, দরকার নেই তুমি বিয়োগ করে চলো। দেখো এর সঙ্গে এর বিয়োগ করলে কত হবে স্যার, 19 হবে। এর সঙ্গে এর বিয়োগ করলে কত হবে স্যার 19 হবে। তার মানে বুঝতে পেরে গেলাম HCF 19ই হবে, গল্প এখানেই শেষ হয়ে গেল। বোঝা গেল? তাহলে HCF কত হলো বা গসাগু কত হলো স্যার, আমি লিখে দিচ্ছি এখানে গসাগু কত হলো স্যার 19 হলো। এটা আমি পেয়ে গেছি। কিন্তু এখানে উত্তর হয়নি স্যার, তুমি এখানে 19 খুঁজবে, এখানে যদি অপশানে কোনো প্রকারে 19 থেকেও যেত, ঠিক আছে আমি করেই দিলাম চলো, এটা যদি 19 থাকতো তোমরা টুক করে আগে বিয়ে অপশানে মেরে দিতে, কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে স্যার, তোমাকে বলেছে দেখো কটি সমায়তন পিপায় ভর্তি করতে হবে অমিশ্রিত অবস্থায়, মানে কতগুলো পাওয়া যাবে। এটা কি পেলাম, এই গসাগুটা কি পেলাম, কমপক্ষে এত কেজি করে ভরা যাবে, কমপক্ষে 19 কেজি করে আমি একটা পিপায় ভরতে পারবো, এরকম কটা বা ভরতে পারবো সেটা জানতে চেয়েছে তোমাকে। তাহলে আমি কি করবো স্যার, এবার তুমি আমাকে বলো এই 19 কেজি যদি কমপক্ষে ভরা যায় তাহলে এর মধ্যে কটা জার পাবো স্যার, তার মানে কি করতে হবে 171কে 19 দিয়ে ভাগ করতে হবে। স্যার কত হবে স্যার 9 19-এ তোমার হচ্ছে 171, 19-এর নামটা মুখস্থ রাখবে একটু। তাহলে দেখো 9 19-এ 171 হয়, তাহলে 9টা পেলাম, 9টা জার পেলাম, এখানে 9টা জার এর থেকে ভরতে পারবো। স্যার আর কি বলেছে, মোট কটা বলেছে তো আমাকে যোগ করতে হবে। তাহলে স্যার এইটার মধ্যে কটা পাবো, তাহলে 190-এর মধ্যে যদি 19কে ভাগ করি তাহলে কত হবে স্যার, আমি দেখতেই পাচ্ছি 10 হবে স্যার, 10 দিয়ে কাটাকাটি যাবে। স্যার 209-এর মধ্যে কত হবে স্যার, 209-এর মধ্যে স্যার 209-এর মধ্যে দেখো এর থেকে 19 আর বেশি, তার মানে কত হবে স্যার, এটা 11 হবে। তাহলে এটা টোটাল কত পেলাম 19 10 আর 11 যোগ করলে স্যার এদিকে 20 আর 10-এ 30, তাহলে কটা পেলাম স্যার 30টা বা 30টি। তাহলে উত্তর হয়ে যাবে কোনটা, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কমপক্ষে আমি 30টা জার আমি ভরতে পারবো, যেটা এই কটা কেজি থেকে। বোঝাতে পেরেছি? চলো পরবর্তী কোশ্চেনে যাই। 44 নম্বর কোশ্চেন। দেখো 44 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো এত বড় ডেটা থেকে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। ডেটা এরকম বেশি হতে পারে কিন্তু কোশ্চেন সোজা। বলছে 3 অঙ্ক বিশিষ্ট এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যার অঙ্কগুলির বিপরীত ক্রমে বসালে সংখ্যাটি একই থাকে, ঠিক আছে। তাহলে এইটুকু বুঝলাম। তার মানে কি জিনিসটা, ধরো 3 অঙ্কের সংখ্যা বিশিষ্ট মানে কি, 3 অঙ্কের সংখ্যা বিশিষ্ট মানে হচ্ছে 3 ডিজিট নাম্বার, মানে হচ্ছে যার একক দশক আর শতক থাকবে, ঠিক আছে, এই 3টে জিনিস থাকবে, ঠিক আছে। মানে একক দশক সংখ্যক এই 3টে ডিজিটের সংখ্যা থাকবে, এরকম 3 অঙ্কের সংখ্যা একটা তোমাকে খুঁজতে বলছে, যে সংখ্যাগুলোর ক্রাইটেরিয়া কি দিয়েছে, অঙ্কগুলির বিপরীত ক্রমে বসালে সংখ্যাগুলি একই থাকে। মানে জিনিসটা কি, ধরো আমি বললাম 1 2 1, ধরো আমি একটা সংখ্যা বললাম, এটা যদি তুমি এদিক থেকে এই দিকে বসাও, দেখো এই একটা যদি প্রথমে বসাই 2 বসাই তারপর 1 বসাই, সেই একই জিনিস ফিরে পাচ্ছ। মানে গল্পটা এইরকম যে তোমাকে উল্টো দিক থেকে লিখলেও তোমার সেই সংখ্যাটা হয়ে যাবে, আবার এই দিক থেকে লিখলেও সেই সংখ্যাটা হবে, এরকম একটা ক্রাইটেরিয়া বলেছে। তাহলে এটা তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার কি বলছে, এবং যার অঙ্কগুলির যোগফল 16 হবে, মানে এই যে প্রত্যেকটা অঙ্ক 1 তারপরে 2 তারপরে 1 এই সংখ্যাগুলো যোগ করলে স্যার 16 হবে বলছে।
এইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। এবং আরেকটা কি ক্রাইটেরিয়া দেওয়া আছে, বলছে একক ও দশক স্থানের অঙ্কগুলির অন্তরফল হচ্ছে 2 হবে। তাহলে একক আর দশক কোনটা স্যার, একক আর দশক মানে এই ঘরটার এই ঘরটার এদের বিয়োগফলটা 2 হবে, এটা বলতে চেয়েছি। আমি একটা সংখ্যা ধরেছি এখানে, অ্যাজাম্পশন করেছি, এটা ধরার প্রয়োজন নেই। তুমি কি করে করবো স্যার, তাহলে এটা যদি তুমি বড় করে করতে যাও তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, অনেকটা লং প্রসেস যাবে এক্স ওয়াই ধরে চলতে গেলে। স্যার কীভাবে করবো, এ সব থেকে তোর হলো কি অপশান টেস্ট করো, অপশান টেস্ট করো। দেখো প্রথম অপশানটাকে যদি আমি তুলি স্যার 4 6 4, প্রথম ক্রাইটেরিয়া কি বলেছে, বিপরীত ক্রমে বসাতে হবে। স্যার বিপরীত ক্রমে যদি বসাই স্যার 4 6 4 তো হচ্ছে, হ্যাঁ স্যার হচ্ছে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ক্রাইটেরিয়া যেটা দিয়েছে দেখো প্রত্যেকটা সংখ্যার অঙ্কের যে ডিজিটটার যোগফলটা সেটা 16 হতে হবে বলেছে। দেখো 4 + 6 + 4 যোগ করলে স্যার 16 হয়, স্যার 16 হয় না 14 হয়, তো তাহলে এটা তো হচ্ছে না, তাহলে এই অপশানটা বাদ চলে গেল, ঠিক আছে। প্রথমেই ক্রাইটেরিয়াতে বাদ চলে গেল। সেকেন্ড ক্রাইটেরিয়া দেখি পরের অপশানটার ক্ষেত্রে, দেখো কত আছে 6 4 6, এটাকে স্যার উল্টো দিকে দিয়ে লিখলে 6 4 6ই হবে। তাহলে এটার যোগফলটা কি হবে, হ্যাঁ দেখো 6 আর 4 10 আর 6 যোগ করলে স্যার 16 হয়, এইটা মিলছে, তাহলে এটা হতে পারে। তাহলে আর কি দেখো, আর বাকিগুলো একটু চেক করে নাও প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী। দেখো 8 আর 6 আর 8 যোগ করলে 16 হবে, হবে না, তাহলে এই অপশানটাও বাদ চলে যাচ্ছে। দেখো 2 3 আর 2 যোগ করলে 16 হবে না স্যার, এটাও হবে না, তাহলে উত্তর হয়ে গেল এটা, আর বাকিটা দেখার দরকার নেই। তুমি যদি দেখতে চাও সেকেন্ড অপশানটা তোমার হচ্ছে যে ক্রাইটেরিয়াটা দিয়েছে সেটা যদি ফুলফিল করতে চাও, দেখো তুমি বলছে কি বলেছিল, একক ও দশক যে স্থানের অঙ্কগুলি আছে তাদের অন্তরফল 2 হবে, মানে বিয়োগফলটা 2 হবে। তুমি দেখো 4 আর 6 এটা একক এটা দশক, তাই তো 6 থেকে 4 বাদ দিলে কত হয় স্যার 2 তো হয়, তাহলে অন্তরফল এটা মিলছে, তো তাহলে উত্তর তোমার হয়ে গেল অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝাতে পেরেছি? চলো পরবর্তী 44 45 নম্বর কোশ্চেনে যাই। দেখো প্র্যাকটিস সেট 6-এর 45 নম্বর কোশ্চেনটা কী ছিল, বলছে কোনো মেশিন প্রতি বছর 10% হারে অপচয় হয়, মানে কি তার ভ্যালু কমছে বা মেশিনটা ডিক্রিজ করছে, নষ্ট হচ্ছে, এই হিসাব বলছে। বলছে নতুন অবস্থায় মেশিনটির মূল্য ছিল 12,000 টাকা। যখন প্রথম মেশিনটা কেনা হয়েছিল তখন মেশিনটার দাম কত ছিল স্যার, 12,000 টাকা দাম ছিল। বলছে কত বছর ব্যবহার করার পর মেশিনটির দাম হবে 8,748 টাকা। তাহলে তোমাকে কত বছরটা জানতে চেয়েছে, কি করে করব স্যার, এটা অ্যাকচুয়ালি তোমাকে বলে দিচ্ছি, তোমাদের সিলেবাসে পার্টিকুলারলি এই অঙ্কটা নেই, কিন্তু এই চ্যাপ্টারটার নাম হলো সমহার বৃদ্ধি বা হ্রাস, সমহার হ্রাস বা বৃদ্ধি, ঠিক আছে, বুঝতে পারলে স্যার। এই যে চ্যাপ্টারটা এটা স্যার অ্যাকচুয়ালি তোমার হচ্ছে তোমরা দেখবে ক্লাস 10-এ করেছো এটা, হ্যাঁ তোমার হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পরের চ্যাপ্টারটাই ছিল সমহারে বৃদ্ধি। তো স্যার আমাদের তো চক্রবৃদ্ধি নেই, চক্রবৃদ্ধি নয়ও জিনিসটা, কিন্তু কি তোমাকে এই হিসাবে দিয়েছে, এটা তুমি পার্সেন্টেজ হিসাবে ধরতে পারো, তুমি পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে তুমি পার্সেন্টেজ চ্যাপ্টারে ফেলতে পারো। অনেকেই তোমরা আমাদের SMS করে যারা এই আমাদের বইটা নিয়েছিলে তারা বলেছে স্যার সিলেবাসের বাইরের কোশ্চেন আছে, সিলেবাসের বাইরের কোশ্চেন আছে। দেখো এইগুলোকে তুমি যদি সিলেবাসের বাইরের কোশ্চেন বলো তাহলে তোমাদের স্যার বলে দিচ্ছি তোমাদের চাকরি পাওয়ার কিন্তু খুব দুষ্কর হয়ে যাবে। কেন কি এইগুলো তুমি ওইভাবে তুমি পার্টিকুলারলি বলতে পারো না যেটা স্যার এটা ফিক্সড, এটা এই চ্যাপ্টারের অঙ্ক। বুঝতে পেরেছি কি বললাম? চলো এবার তাহলে অঙ্কটা কিভাবে করব স্যার, দেখো অঙ্কটা আমি কিভাবে করব। তো আমরা একটা রেডিমেড সূত্র জানতাম এই সমহারে বৃদ্ধির ক্ষেত্রে বা হ্রাসের ক্ষেত্রে, তা আগে বলে এখানে কি হচ্ছে 10% হারে অপচয় হচ্ছে, মানে হ্রাস হচ্ছে। তাহলে হ্রাসের সূত্রের ক্ষেত্রে কি জানতাম, P × 1 - R/100 হোল টু দি পাওয়ার T, এটা জানতাম, তাই তো হ্রাসের ক্ষেত্রে। তাহলে এই ফরম্যাটটা ধরেই চলবো, এবং এটা কি বেরোবে ডাইরেক্ট আমার কি বেরোয়, অ্যামাউন্ট বেরোয়, তাই তো এটাই আমার বেরোয় সমহ্রাস বৃদ্ধির ক্ষেত্রে। দেখো এখানে কি বলেছে, এখানে আমার হচ্ছে 12,000 টাকা আগে দাম ছিল, হ্যাঁ স্যার 12,000 টাকা দাম ছিল। এবার স্যার কি হয়েছে স্যার, বলছে 10% হারে কমেছে, ঠিক আছে। তাহলে আমি এই সূত্রটাতে যাব না, আমি আরও সোজা করে তোমাকে বলছি। দেখো আমাকে 10% হারে হ্রাস হচ্ছে বলছে, তাই তো, তাহলে 10% মানে আমাকে বোঝাও, 10% মানে কি স্যার 100 টাকায় 10 টাকা কমে যায়, স্যার হয় কত সালে 9/100 হয়, এটাকেও কাটাকাটি করলে স্যার 9/10 হয়, এইটুকু বোঝা আমার গেছে। তাহলে 10 টাকা দাম থাকলে সেটা অপচয় হয়ে 9 টাকায় পৌঁছে যায়। কিভাবে হয়, প্রতি বছর হয়, 1 বছরে এটা হয়ে যায়। এবার স্যার আমাকে বলছে কত বছরে এই টাকায় পরিণত হবে, তার মানে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে তোমার 9/10টা যেটা কমছে কোনো একটা টাইম বা বছরের জন্য হচ্ছে, সেটা কার ওপর ভ্যালু করছে স্যার, ভ্যারি করছে স্যার, ভ্যারি করছে হচ্ছে তোমার 12,000 টাকার উপর ভ্যারি করছে, যেটা পৌঁছে যাবে কত টাকায় 8,748 টাকায় পৌঁছে যাবে, মানে 8,748 টাকায় পৌঁছে যাবে। তাহলে এখান থেকে করবো কি করে স্যার, এটা রেখে দাও, এটা খুবই সোজা জিনিস, ঠিক আছে, দেখে নাও একটুখানি আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটা এইদিকে আগে থেকেই আছে, তাহলে 8,748 আগে লিখে দিলাম, এই 12,000 এইদিকে গুণ আছে, ওইদিকে গেলে কত হবে স্যার, ভাগ হয়ে যাবে, এইখানে স্টপ করে যাও,
যারা এখান থেকে স্কিপ করার চেষ্টা করছিলে, ভাবছিলে স্কিপ করে যাই, এখানে আসি আবার ক্যালকুলেশন হবে, একটু ওয়েট করে যাও। দেখো আমি এখান থেকে শর্টকাটে কী করে করব, এইটুকু আমি সাজিয়ে ফেলেছি, কি করে করবো স্যার? আমাকে তো এই পাওয়ারটা বার করতে হবে, কি করে করবো? তাহলে তুমি একটা জিনিস দেখো, আমি এটা দেখেই উত্তর বলে দিতে পারবো। কি করে? দেখো আমি দেখছি এইটা আমার কত আছে স্যার, 10 আছে, আর এখানে কত আছে স্যার, এটা 12,000 আছে। মানে এই ভ্যালুটা কোনো কারণে এখানে যতগুলো নাম্বার অফ টার্ম দেবো ততবার গুণ হয়ে এই জিনিসটা হবে। আর আমি এটাও দেখে বুঝতে পারছি এটা একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা, নিশ্চয়ই কাটাকাটি হবে। তাহলে শূন্যগুলোর ভ্যারি করবে না এখন কাটাকাটি করে। তাহলে আমি কি করব স্যার? দেখো তুমি এইখানে যে শূন্যটা আছে, এখানে কটা শূন্য হয়েছে স্যার? 3টে শূন্য হয়েছে। মানে কি এই সংখ্যাটা নিশ্চয়ই 3বার গুণ হবে। তাহলে তুমি এখান থেকে বলতে পারো এই যে এনের জায়গায় আমি 3 বসালে এইটা কাছাকাছি এর যাবে বা হবে। তুমি এটা কাটাকাটি করলে দেখবে, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, তুমি এটা কাটাকাটি করলে দেখবে একে 3বার গুণ করলে এই সংখ্যাটা আসে। আমি বলেও দিচ্ছি তুমি 12 দিয়ে এটাকে কাটতে পারো, 12কে এটা দিয়ে কাটলে তোমার 729 হবে, আর 12 দিয়ে এটাকে কাটলে 1000 হবে। তার মানে কি জিনিসটা হচ্ছে, তার হচ্ছে 729 বাই তোমার হচ্ছে 1000। এবার তুমি আমাকে বলো তো স্যার 10কে 3বার গুণ করলে 1000 হয় না? হ্যাঁ স্যার হয়। তাহলে 10কে 3বার গুণ করলে 1000 হয়। স্যার 9কে 3বার গুণ করলে 729 হয় না? হ্যাঁ স্যার হয়। তাহলে তো আমি দেখতেই পাচ্ছি তাহলে এখান থেকে 3 বছর, তাহলে উত্তর কোনটা হবে? অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? তুমি এটা এখান থেকে অ্যাজাম্পশন রুল হিসাবেও তুমি করতে পারতো, তোমার ইজিলি এসে যেত। ঠিক আছে, চলো বুঝতে পেরেছি। পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 46 নম্বর কোশ্চেন কি বলেছে, এটাও খুব ট্রিকি কোশ্চেন। এটাও তোমার হচ্ছে অ্যাকচুয়ালি এটা তোমার মিশ্রণের অঙ্ক, মিশ্রণ এক প্রকার তোমার হচ্ছে রেশিও প্রপোর্শনের অঙ্ক। দেখো কিভাবে দিয়েছে, বলছে একটি পাত্রে 125 লিটার লাল রং আছে। মানে একটা পাত্র দেওয়া আছে তোমাকে, সেই পাত্রের মধ্যে 125 লিটার লাল রং রয়েছে। এবার কি বলছে, পাত্রটি থেকে 25 লিটার রং তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। মানে তুমি কি করলে, একটা পাত্রে তোমার কিছু পরিমাণ ফিক্সড একটা লাল রং রয়েছে বা জিনিস রয়েছে, সেখান থেকে তুমি যেটা তুললে, যত পরিমাণ তুললে তত পরিমাণ জল ঢেলে দিলে, তাহলে এখন মিশ্রণ তৈরি হয়ে গেল। তাই জন্যই বললাম মিশ্রণের অঙ্ক। এবার বলছে জল মিশ্রিত করা হওয়ার পর বলছে এই পদ্ধতি 3বার করা হলো, 3বার করা হলো, তাহলে পাত্রে রঙের পরিমাণ কত আছে? ঠিক আছে, এর তুমি যদি এখন এটা কষতে বসো ম্যাথামেটিক্যালি অনেকক্ষণ টাইম লাগবে তোমার। তুমি শর্টকাট দেখে নাও, শর্টকাট করে নাও, একদম সুন্দর হয়ে যাবে। এই শর্টকাটটা অ্যাকচুয়ালি তৈরি হয় কোত্থেকে জানো তো? চক্রবৃদ্ধি সুদের হাত থেকে তৈরি হয়। ঠিক আছে, তো কিভাবে করছি একটু দেখে নাও। আমি একদম তোমাকে লিখে দিচ্ছি, যে সংখ্যাটা তোমার মেনলি প্রথমে থাকে। আচ্ছা আমি আগে লিখি সূত্রটা, তারপর বলবে। দেখো এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার টি, বা তুমি এনও ধরতে পারো, অসুবিধা কিছু নেই। মানে কি, মানে বিষয়টা হলো যে এই এক্সটা কি স্যার, সেই এক্সটা আমি এখানে লিখে দিচ্ছি। এক্সটা হচ্ছে এই যে টোটাল কোয়ান্টিটি কত ছিল, সেই টোটাল কোয়ান্টিটিটা হচ্ছে তোমার কোয়ান্টিটি। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার এক্স, মানে কত স্যার? 125। আচ্ছা লিখি স্যার এখানে 125। ঠিক আছে স্যার, তাহলে 1 মাইনাস, সবসময় 1 মাইনাস হবে। ওয়াই বাই এক্সটা কি স্যার? ওয়াই বাই এক্সটা হলো তোমার ফ্র্যাকশন। ঠিক আছে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। কিসের ভগ্নাংশ? কতর মধ্যে কত করে তোলা হচ্ছে স্যার? কতর মধ্যে কত করে তোলা হচ্ছে মানে 125 লিটারের মধ্যে 25 করে তোলা হচ্ছে। এটাই হচ্ছে এই ওয়াই বাই এক্স ফ্র্যাকশন। তাহলে স্যার এটা যদি কাটাকাটি করে কত হবে স্যার? 1/5 হবে না? বলো 25 5 125, তাহলে কাটাকাটি করলে 1/5, মানে এই যে 1/5 এলো, এই ফ্র্যাকশনটাই হলো ওয়াই বাই এক্স। তাহলে এখানে লিখি 1/5। স্যার কতবার তোলা হচ্ছে স্যার? কতবার? এটা টাইম টি, এই টি হচ্ছে তোমার টাইমস, মানে হচ্ছে তোমার টাইমস কতবার। ঠিক আছে স্যার, 3বার করা হচ্ছে। এইটাকে ক্যালকুলেশন করো, এটাই তোমার হচ্ছে এখন অরিজিনালি যেটা পড়ে থাকবে সেটাই ডাইরেক্টলি বেরোয়। ঠিক আছে, এরকমভাবে লিখে রাখো, নিউ কোয়ান্টিটি এটাই পড়ে থাকে। তাহলে স্যার কীভাবে করবো স্যার? 125 ইন্টু, স্যার এখানে দেখো 5 একে 5, 5 থেকে একবার দিলে কত হবে? 4/5। এটা স্যার কতবার গুণ হবে? 3বার গুণ হবে। তাহলে 4কে 3বার গুণ করো। ঠিক আছে, তাহলে আর তারপর তুমি 5কে 3বার গুণ করো, তাহলেই হবে। দেখো 4 4 16, 4 16 64, আমি একবারে লিখছি এটা। ঠিক আছে, তাহলে ওপরে 64, নিচে কত হবে স্যার? 5 5 25 আর 125, তাহলে 5কে 3বার গুণ করলে 125 হয়। দেখো এই 125 কেটে যাবে, স্যার পড়ে থাকবে 64। তাহলে এইখানে পড়ে যেটা থাকলো সেটাই হচ্ছে এখন অরিজিনালি রং পড়ে আছে। দেখো মিশ্রিত হয়ে যাওয়ার পর তুমি কখনোই সেটা পিওরলি বলতে পারো না ওর মধ্যে কত লিটার জিনিসটা রয়েছে। ঠিক আছে, গল্পটা এটা ম্যাথামেটিক্যালি তোমার হচ্ছে খুব ক্লোজ কল, উত্তর এটাই হয় 64 লিটার। যেটা তোমার হচ্ছে এই কোশ্চেনের ক্ষেত্রে 46 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে উত্তর হবে 64 লিটার। এখন এই মুহূর্তে লাল রং পড়ে রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই, 47 নম্বর কোশ্চেনে। দেখো 47 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে 1 থেকে 23 পর্যন্ত
পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত। অনেকেই এই প্রকৃত সংখ্যা থেকে ভয় পেয়ে যাবে, স্যার প্রকৃত সংখ্যা মানে হচ্ছে বাস্তব সংখ্যার কথাই বলছে, নর্মালি যে এই সংখ্যাগুলো আছে সেইগুলোর কথাই বলছে। তাহলে তোমাকে বলছে স্বাভাবিক সংখ্যা 1 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার বর্গের গড় কত। তাহলে বর্গের গড় করতে গেলে আগে বর্গের যোগফল জানতে হবে, তারপর আমি গড় করব। তাহলে স্যার বর্গের যোগফল ভালো করে বুঝবে, কিন্তু বর্গের যোগফল বলেছি আমি, বর্গের যোগফল, ঠিক আছে। এইটা তোমার হচ্ছে কি আগে বার করতে হবে। তাহলে বর্গের যোগফলের একটা ফরম্যাট আছে, সেটা হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে বর্গের যোগফল বেরোয় 1 থেকে 23 পর্যন্ত, 1 থেকে যত পর্যন্ত বলবে সেইটা। তাহলে এখানে n কত, n হচ্ছে তোমার নাম্বার অফ টার্ম। আমি আগের একটা যে সেটটা ছিল সেখানেও এরকম টাইপের একটা কোশ্চেন ছিল, তখনও বলে গেছি। তাহলে 1 থেকে 23 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে স্যার, 23টা সংখ্যাই আছে। তাহলে বসাও না এখানে, কত হবে স্যার 23 ইন্টু 23 প্লাস 1 করলে কত হবে স্যার 24 ইন্টু স্যার 23 দুগুণে স্যার আমার 46, 46 আর 1 47, তাহলে এখানে বসাও 47, ঠিক আছে। বাই হচ্ছে তোমার 6, এইটুকু বোঝা গেছে। তাহলে স্যার এখানে যদি কাটাকাটি করি স্যার 4 6 24 মানে একটা 4 হলো, তাহলে সংখ্যাটা কত এসে দাঁড়ালো 23 ইন্টু 4 ইন্টু 47, এইটুকু বোঝা গেছে। এটা হচ্ছে যোগফল, সংখ্যাটা বর্গের যোগফল বেরোবে। আমাকে বার করতে বলেছে গড়। তাহলে গড় বার করার নিয়ম কি, যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল বার করো, সেই যোগফল বা সমষ্টিকে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করো। এবার তুমি আমাকে বলো 1 থেকে 23 পর্যন্ত সংখ্যা কতগুলো আছে 23, তাহলে যে যোগফলটা হয়েছে এটা যোগফল হয়েছে, একে কত দিয়ে ভাগ করবো স্যার 23 দিয়ে ভাগ করবো। তাহলে 23 দিয়ে ভাগ করে দাও। এবার বুঝতে পারলাম আমি কেন এটা গুণটা করলাম না, বুঝতে পেরেছো? তোমরাও কিন্তু পরীক্ষা হলে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবে। কিভাবে, যতটা চেষ্টা করবে ক্যালকুলেশন ছোট করার, ক্যালকুলেশন না করার, কোথাও না কোথাও তোমার কাজে লেগে যাবে কাটাকাটি ক্ষেত্রে। দেখো 23 23 কেটে গেল, তাহলে পড়ে রইলো কত 4 ইন্টু 47, তাহলে আমাকে এই দুটো গুণ করে দিলেই উত্তর হয়ে যাবে। স্যার কত হবে স্যার 4 7 কে 28 8, আর 4 7 4 4 16 আর 2 হচ্ছে তোমার 17 18, তাহলে 188। তাহলে উত্তর হয়ে গেল কোনটা, অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার 188। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই, 48 নম্বর কোশ্চেনে। দেখো 48 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে এক ব্যক্তি রিক্সাতে চড়ে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে রওনা হয়। 3 ঘন্টা পর বাড়ির লোক তাকে ধাওয়া করার জন্য মোটর গাড়িতে রওনা হলো এবং 4 ঘন্টা পরে তাদের দেখা হলো। মোটর গাড়ির গতিবেগ কত? ঠিক আছে, পাপা কি পারি, ঠিক আছে, পালিয়ে যাচ্ছিল বাড়ি থেকে, তাকে মোটর বাইকে ধরতে গেছে। বিষয়টা এরকমভাবে ভাবো, ঠিক আছে। তো কিছু মনে করো না, আমি অন্যরকমভাবে বললাম বিষয়টা মজা দেওয়ার জন্য। দেখো বলছে এক ব্যক্তি রিক্সাতে করে চড়ে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে রওনা দেয়। তাহলে যে তোমার হচ্ছে রিক্সাতে গেছে তার স্পিডটা কত ছিল, এটা স্পিডের কথা বলেছে। তার 12 কিলোমিটার পার ঘন্টা মানেটা কি, এটার মানেটা কি, মানেটা হচ্ছে 1 ঘন্টায় সে 12 কিলোমিটার যেতে পারে, এটা হচ্ছে মেন কথা। তাহলে সে 3 ঘন্টা পর তার বাড়ির লোক খবর পেয়েছে যে তাকে ধরতে যেতে হবে। তাহলে 3 ঘন্টায় এ তো সেই স্পিড নিয়ে, মানে 1 ঘন্টা যদি 12 কিলোমিটার যায় তাহলে 3 ঘন্টায় নিশ্চয়ই আরও কিছুটা যাবে। কতটা যাবে স্যার 3 ঘন্টা, তার মানে এর সঙ্গে গুণ করো, তাহলে 3 বারং স্যার 36 কিলোমিটার সে অলরেডি চলে যাবে, হ্যাঁ কিনা বলো। তাহলে তার বাড়ি যদি এটা হয়, এখান থেকে সে এইখান পর্যন্ত 3 ঘন্টাতে স্যার 36 কিলোমিটার সে পৌঁছে গেছে। এখান থেকে এই পর্যন্ত সে 36 কিলোমিটার চলে গেছে। এবার বাড়ির লোকের হুঁশ ফিরেছে, খবর পেয়েছে তারা এবার তাকে মোটর সাইকেলে ধাওয়া করছে। তাহলে তখন যেটা মোটর সাইকেলে ধাওয়া করছে, তখন কিভাবে ধাওয়া করছে স্যার 4 ঘন্টা পর তাদের মধ্যে দেখা হয়েছে। তাহলে 3 ঘন্টার পর থেকে এরা এখানে কি 4 ঘন্টা পর ধাওয়া করেছে। তাহলে দেখো মোটর সাইকেলে 4 ঘন্টা যদি ধাওয়া করে, তাহলে এই যে রিক্সা করে যাচ্ছিল সে কতটা 4 ঘন্টা, আরও এক্সট্রা 4 ঘন্টা কতটা যাবে সে, তার মানে স্যার 12 কিলোমিটার সে তো স্পিডে যাচ্ছিল 12 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে আরও 4 ঘন্টা যদি সে এক্সট্রা যায় তাহলে 4 বারং 48, তাই না, সে আরও 48 কিলোমিটার তাহলে মানে যাবে সে, তাই তো। তাহলে এখান থেকে তার ডিস্টেন্স কত হলো স্যার 48 হলো স্যার। তাহলে এবার তুমি আমাকে বলো যে 4 ঘন্টা যখন তাদের মধ্যে দেখা হলো বা ধরতে পারলো তাকে, যে বাড়ির লোকটা মোটর সাইকেলে করে যাচ্ছিল, সেই মোটর সাইকেলে করে সে কতটা ডিস্টেন্স কভার করলো। দেখো 36 আর 48 যোগ করলে স্যার কত হয় স্যার 8 আর 4 12 13 14 84, তাই না। তাহলে দেখো 3 আর 4 আবার 7, ঠিক আছে, তাহলে 84। তাহলে 84 কিলোমিটার যে মোটর সাইকেলে গেছিলো সে 84 কিলোমিটার গেছিলো, 84 কিলোমিটার গিয়ে তাকে এই জায়গায় গিয়ে মিট করলো বা ধরলো।
এবার তুমি আমাকে বলো এই যে 84 কিলোমিটার গেছিল এর যেতে কতক্ষণ টাইম লেগেছে? স্যার আমাকে তো বলে দিয়েছে 4 ঘন্টা পরেই তো দেখা হয়েছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে যা 4 ঘন্টা টাইম লেগেছে, তাহলে এত কিলোমিটার যেতে 4 ঘন্টা যদি টাইম লাগে, এই স্পিড বাই তোমার টাইম, এটাই তো কিলোমিটার ডিস্টেন্স বাই তোমার টাইম, এটাই তো তোমার স্পিড, তাহলে স্পিডটাই তো বেরোচ্ছে এটা। তাহলে দেখো বার করে নাও, তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে স্যার? 21 4-এ তোমার হচ্ছে 84, তাহলে 21 কিলোমিটার পার ঘন্টা। বোঝাতে পারলাম? তাহলে স্পিড পেয়ে গেলাম, যে মোটর সাইকেলে যাচ্ছিলো তার স্পিড কত হলো? 21 কিলোমিটার পার ঘন্টা। যদি এই জিনিসটা না বুঝে থাকো তাহলে একটু আরও রিমাইন্ড করে একটু ব্যাক করে ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হলো? অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার, 21 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, চলো 49 নম্বর কোশ্চেনে যাই। দেখো 49 নম্বর কোশ্চেনটা খুবই ট্রিকি কোশ্চেন, একটু ভালো করে দেখবে। বলছে এক চা ব্যবসায়ী 1 কিলোগ্রামের পরিবর্তে 870 গ্রাম চা দেয় এবং ক্রয় মূল্যের ওপর 16% লাভে চা বিক্রয় করেন, তার প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? আমি আগে বলে দিচ্ছি তোমাকে, এটা চোখ কানে বুঝে রেখে দাও। কোনোদিন এই যারা অসৎ ব্যবসায়ী হয়, যারা কোনো কিলোমিটার তোমার হচ্ছে কিলোগ্রামের থেকে কমে মাল দেয়, তারা কোনোদিনই ক্ষতি করে না, তারা লাভই করে। ঠিক আছে, তো দেখো কিভাবে লাভ করে, তোমাকে বলেও দিয়েছিল ওভারঅল লাভ সে 16% করছে। তো দেখো কিভাবে জিনিসটা হবে, তুমি আমাকে বলো আগে যে প্রথম একটা পাটে পাটে যাবো। স্যার 1 কিলোগ্রাম মানে কত? আর এখানে স্যার গ্রাম দেওয়া আছে, তাহলে 1 কিলোগ্রাম মানে গ্রামে নিয়ে গেলে স্যার 1000 গ্রাম হবে। এইটা আমি বুঝলাম, আগে এইটা লিখে ফেললাম স্যার, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম সে দেওয়ার কথা ছিল, সে দিচ্ছে কতটা? 870 গ্রাম দিচ্ছে, তাই না? এইটা বোঝা গেছি, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এটা। এবার স্যার আমাদের কোথাও দাম বলে দেওয়া নেই, তাহলে আমি প্রত্যেকটা দাম 1 টাকা করে ধরে নাও, তাহলে 1000 গ্রামের দাম মানে কত টাকা হবে? 1000 গ্রামই হবে, 1000 টাকাই হবে। তাহলে আমি সিপি ধরে নিলাম তার 1000 টাকা। ঠিক আছে, তার কেনা দাম পড়েছে 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা তার খরচা পড়েছে। এবার সে বলছে 16% লাভে সে বিক্রি করেছে, তাহলে 16% লাভ মানে 16% প্রফিট মানে, তাহলে 100 টাকায় সে ক টাকা? 100 টাকায় প্রফিট করে ক টাকা? 16 টাকা, তার মানে বিক্রি করে কত? 116 টাকায়। তাহলে 1000 টাকার ক্ষেত্রে কত হবে? এরও একটা শূন্য বাড়বে, এরও একটা শূন্য বাড়বে, তাহলে কত হবে স্যার? এসপি কত হবে স্যার? সেলিং প্রাইস 1160 টাকা। এইটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে এবার বলো এই যে 1160 টাকা, এতে কত গ্রাম পাওয়ার কথা ছিল? স্যার যত টাকা করে তত টাকাই করে 1 টাকা করে ধরেছি, তাহলে 1160 গ্রামই পাওয়ার কথা ছিল, কিন্তু দিচ্ছে কত? স্যার 870 গ্রাম দিচ্ছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে কত কম দিচ্ছে গো, দেখো কত কম দিচ্ছে। তাহলে তুমি এটা বিয়োগ করো, তাহলে তোমার হবে 290, তাই না? 290 হচ্ছে, হ্যাঁ ঠিক আছে 290। তাহলে এই যে 290 গ্রামটা হচ্ছে, এই যে 290 গ্রামটা হচ্ছে, এটা কার উপর দিচ্ছে বলো তো? লাভ করার জন্য কার উপর দিচ্ছে বলো তো? স্যার তোমার হচ্ছে 870-এর উপর দিচ্ছে। তাহলে 870-এর উপর দিচ্ছে, তোমার লাভ করছে 290 টাকা। তাহলে 100-এর উপর কত? কেন স্যার 100-এর উপর করলেন? স্যার আমাকে প্রকৃত লাভ পার্সেন্টেজে জানতে চেয়েছে। তাহলে দেখো এটা কত হবে স্যার? 0 কাটলাম স্যার, 29 দিয়ে আমি যদি এটাকে কাটি স্যার কত হবে? 3 হবে, তাই তো? 3 3 9 27, হ্যাঁ 3 হবে। তাহলে কত হলো স্যার? এটা উপরে 100 আর নিচে 3, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি স্যার 33 × 1/3, তাহলে উত্তর কোনটা হলো স্যার? লাভে হবে 33 × 1/3% লাভ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই, 50 নম্বর কোশ্চেনে। দেখো 50 নম্বর কোশ্চেনটা কি বলেছে, খুবই সোজা কোশ্চেন। বলছে 5 বছর পূর্বে স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল 23। তাহলে গড় বলেছে মানেই, আমি গড়ের চ্যাপ্টারতেও বলেছিলাম গড় দেওয়া আছে মানেই তুমি জানো কজন? দুজন ব্যক্তি। তাহলে আগে প্রথমে সমষ্টি বার করে নাও। তাহলে 23 গড় দেওয়া আছে দুজনের, তাহলে টোটালটা কত তাদের? স্যার 46। তার 46 বছর তাদের টোটাল বয়স। হ্যাঁ স্যার ঠিক আছে এইটুকু। এবার বলছে বর্তমানে স্বামী স্ত্রী ও তাদের একমাত্র সন্তানের গড় হলো 20 বছর। আচ্ছা দেখ, এই 5 বছরে একটা সুন্দর ঘটনা ঘটেছে, তাদের মধ্যে একটা ফুটফুটে বাচ্চা সন্তান হয়েছে। সেই সন্তানটা এবার এসে গেছে, এখন গড় তাদের দেখো কমে গেছে। কত হয়েছে স্যার? 20 বছর হয়ে গেছে। তাহলে সন্তানের বয়সটাই তোমাকে জানতে চাইছে। খুব সুন্দর কোশ্চেন। দেখো তাহলে আমাকে বলো এই যে 5 বছর পূর্বে আমাকে বলেছিল, এই যে সমষ্টিটা এটা 5 বছর পূর্বে, তাহলে বর্তমানে আসতে গেলে 5 বছর আমাকে অ্যাড করতে হবে। কাদের মধ্যে অ্যাড করবো স্যার? স্বামী আর স্ত্রী তো ছিল শুধুমাত্র 5 বছর আগে, তাহলে 5 বছর স্বামীরও বয়স বাড়বে, 5 বছর স্ত্রীর বয়সও বাড়বে। তাহলে এরও যদি 5 বছর বাড়ে স্যার, এরও যদি 5 বছর বাড়ে, তাহলে মোট কত বছর বাড়বে স্যার? 10 বছর বাড়বে না, তাই তো? তাহলে এর সঙ্গে আরও 10 বছর বাড়লে স্যার এখন টোটাল ওদের মোট বর্তমান বয়সটা পাবো স্যার কত স্যার? স্যার 56 বছর এখন মোট। এখন বর্তমানে এদের দুজনে স্বামী আর স্ত্রী, আমি এখানে লিখছি চলো, স্বামী আর তোমার স্ত্রী,
ঠিক আছে, এই স্ত্রী আর স্বামীর মধ্যে এখন মোট বর্তমানে যে মোট বয়সটা তাদের যোগ করলে 56 হয়। এবার বলছে বর্তমানে তাদের মধ্যে একটা সন্তান এসেছে, সুন্দর জিনিস। তাহলে সন্তানের বয়স যখন এসেছে তখন গড় বয়স হয়েছে 20। তাহলে সন্তান আসার জন্য আগে ছিল দুজন স্বামী আর স্ত্রী, এখন সন্তান আসার জন্য কজন হয়ে গেছে স্যার? 3 জন হয়ে গেছে। তাহলে 3 জন হয়ে গেছে মানে স্যার 20 ছিল গড় বলে, তাহলে এই মোটটাকে বার করে নিই, তাহলে কত হবে স্যার? 3 দুগুণ হচ্ছে মানে 60। বলো এখন তাহলে 3 জনের মধ্যে কত হয়েছে স্যার? 60 টোটাল হয়েছে। তাহলে আমাকে এবার তোমরা বলো, এইটা স্বামী আর স্ত্রী ছিল এর মধ্যে, আর এর মধ্যে স্বামী স্ত্রী আর পুত্রও ঢুকে গেছে বা সন্তানও ঢুকে গেছে, তাহলে যে এক্সট্রাটা ঢুকেছে সেই হচ্ছে সন্তানের বয়সটা। স্যার কত? তাহলে 60 থেকে 56 বাদ দাও না স্যার, কত হবে স্যার? 4। এই 4 বছরটাই তার মানে এখন সেই ছেলের বয়স বা সন্তানের বয়স। তাহলে ক বছর পর তাদের সন্তান হয়েছিল? 1 বছর পর। 5 বছর আগে 1 বছর পর তাদের সন্তানটা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। 51। আচ্ছা 51 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই, এখনও যারা তোমাদের আর কদিনও নেই, 15 দিন আছে, তো 15 দিনে 15টা প্র্যাকটিস সেট যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে চাও, তাহলে এখনও যদি নিতে চাও এটা, তো এই পিডিএফ আকারে, তো তোমরা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, প্র্যাকটিস সেট পিডিএফ বলে লিখবে এবং 150 রুপিস পেমেন্ট করবে। করলে আমাদের টিম তোমাদের যা বাকি সব জিনিস বলে দেবে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিও। চলো আমরা এইখান থেকেই ওই জিনিসগুলো আমরা করছি, প্র্যাকটিস সেটগুলো। ঠিক আছে, চলো দেখো 51 নম্বর কোশ্চেন কি বলেছে। বলছে এ নল নামোত্তে, এটা লাল দিয়ে লিখে রেখেছি, কারণটা কি স্যার? এখানে এই জিনিসটা ভুল আছে। এই কোশ্চেনটা অনেকেই তারা তোমরা বলেছিলে স্যার এখানে আমরা অঙ্কটাই বুঝতে পারছি না, বোঝার কিছু কথা কারণ আছে তো অবশ্যই, বুঝতে পারবে কি করে? কোশ্চেনটা এখানে তোমার টাইপিং মিস্টেক হয়েছে এই জায়গাটা। তো কিভাবে স্যার, কি ছিল স্যার? এ নল এখানে বলছে বি, আমি লিখে দিচ্ছি, চলো বি আমি এখানটা লিখে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। বি নলের এটা দেওয়া ছিল যে জায়গাটা, বি এর 4, এই কথাটা লেখা ছিল, বি এর 4। ঠিক আছে, বি এর 4 মানে কি? মানে এইটার বাদে এটার বদলে লেখা ছিল এ নল বি এর 4 গুণ ক্ষমতা সম্পন্ন, এটা লেখা ছিল। ঠিক আছে, তোমরা একটু যারা বইটা নিয়েছো তারা একটুখানি এইখানটা করে একটু ঠিক করে নিও 51 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, তো এবার কলো কোশ্চেনে চলে আসে। বলছে এ নল বি এর 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করতে পারে, একত্রে ওই দুটি নল দিয়ে চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে দেখো এ নলটা বি নলের, বি যে নলটা আছে তার 4 গুণ ক্ষমতা সম্পন্ন। কত গুণ ক্ষমতা সম্পন্ন স্যার? 4 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, এটা আমাকে বলে দেওয়া আছে। তাহলে এটা কি স্যার? ক্ষমতার কথা বলা হয়েছে। ক্ষমতা মানে আমরা কি জানি? এফিসিয়েন্সির কথা বলা হয়েছে স্যার। হ্যাঁ স্যার, এফিসিয়েন্সির কথা বলা হয়েছে, কিন্তু আমাকে দেখো প্রশ্নের মধ্যে যে ডেটা যেগুলো দেওয়া আছে সেগুলো সব টাইমের ডেটা, মিনিট মানে টাইম। তাহলে আমরা এফিসিয়েন্সি থেকে টাইমে যাব, তার আগে আমাকে বলো এদের দুজনের রেশিও কত হবে স্যার? ক্ষমতার রেশিও, এফিসিয়েন্সি কত হবে স্যার? 4:1 হবে। যারা রেশিওর চ্যাপ্টার করোনি তারা এটা বুঝতে পারবে না, আগে রেশিওর চ্যাপ্টারটা করে এসো। স্যার এটা ক্ষমতার বা এফিসিয়েন্সি রেশিও, তাহলে এখান থেকে আমি টাইম রেশিও পাবো। হ্যাঁ স্যার, টাইম রেশিও পাবো। তাহলে এ আর বি এর টাইম রেশিও কি হয় স্যার? উল্টে যায় স্যার, রেসিপ্রোকাল হয়, উল্টে যায়। তাহলে আমি এখান থেকে টাইম বার করলাম, কারণ আমাকে টাইম দিয়ে দেওয়া আছে তাই। তাহলে আমি টাইম দিয়ে বার করলাম, টাইম দেওয়া আছে তাই জন্য আমি টাইম দিয়ে বার করলাম। এবার আমাকে বলো যে এই যে এ যে নলটা পূর্ণ করতে তার কত সময় লাগে? 15 মিনিট। আমি দেখতে পাচ্ছি এখানে 1 ইউনিট, তাহলে এই 1 ইউনিটের ভ্যালুই 15 নয় কি? হ্যাঁ স্যার। তাহলে এই 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 15 60 ইউনিট। তাহলে এই যে 60 ইউনিটটা পেলাম, এই যে 60 ইউনিটটা পেলাম, এটা এর মিনিট মানে এটা এর এত মিনিট টাইম লাগে, এর এত মিনিট টাইম লাগে। এবার আমাকে বলছে দুজনে একসঙ্গে জলপূর্ণ করতে হবে, তাহলে কত সময় লাগবে? তাহলে তুমি বলো এদের দুজনের মধ্যে এলসিএম মানে মোট কাজটা বার করে নেবো। তাহলে মোট কাজটা কত হবে স্যার? 60 ইউনিটই হবে। এলসিএম বার করবো স্যার, 60 ইউনিটই হবে। এই 60 ইউনিটটা কারা করবে স্যার? এরা দুজনে একসঙ্গে করবে। এদের দুজনের মধ্যে স্যার এফিসিয়েন্সি কত স্যার? 4 আর 1 যোগ করলে স্যার 5 এফিসিয়েন্সি ধরে করবে। তাহলে 60 ইউনিট কাজ 5 এফিসিয়েন্সি ধরে করলে স্যার 5 12 60 হবে স্যার, 12 দিন তার মানে টাইম লাগবে টোটাল তাদের একসঙ্গে কাজটা করতে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা টাইম অ্যান্ড ওয়ার্কের এখনো চ্যাপ্টারটা দেখোনি আমার, তারা এগুলো দেখে এসো, এগুলো তোমাদের কাছে জল ভাত লাগবে। চলো 52 নম্বর কোশ্চেনে দেখো, বলছে 8 জন বালিকা এবং 12 জন মহিলা একটি বাগান তৈরি করার জন্য 9 দিন, বাগানের তৈরি কাজ 9 দিনে করতে পারে। যদি প্রত্যেক বালিকার কাজটি করতে প্রত্যেক মহিলার দ্বিগুণ সময় লাগে, তবে 12 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করবে? ঠিক আছে, অসুবিধা নেই, করা যাক। দেখো আমাকে বলেছে 8 জন বালিকা, তাহলে 8 জন বালিকা
আর তোমার হচ্ছে 12 জন মহিলা, তাহলে 12 জন মহিলা, আমি এম দিয়ে মহিলাকে ধরলাম আর বি দিয়ে বালিকাকে ধরলাম, কারোর কোনো ক্ষতি নেই, অসুবিধা নেই। তাহলে এরা যে কাজটা করছে সেটা কদিনে করছে স্যার? 9 দিনে করছে। তাহলে টোটাল যে আমি কাজটা বার করলে 9 দিয়ে গুণ করলে টোটাল ইউনিট অফ কাজটা বেরোবে। এবার দেখো তুমি আমাকে বলো, যদি প্রত্যেক বালিকার কাজটা, আমাকে একটা ক্রাইটেরিয়া দিয়েছে, বলছে প্রত্যেক বালিকার কাজটি করতে প্রত্যেক মহিলার দ্বিগুণ সময় লাগে। মানে এটা কি? প্রত্যেক বালিকার যে কাজটা করতে সময় লাগে, টাইমের কথা বলছে, হ্যাঁ, টাইমের যে সময় লাগে সেটা হচ্ছে মহিলার যে সময় লাগে তার দ্বিগুণ। তাহলে একটা মহিলা যদি 1 ঘন্টায় কাজটা করে, বালিকাদের 2 ঘন্টা টাইম লাগে, মানে ওর দ্বিগুণ হচ্ছে। এটা হচ্ছে গল্প বলেছে। ঠিক আছে, তাহলে টাইম থেকে স্যার আমি এফিসিয়েন্সি বার করে নিই, কারণ টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে এফিসিয়েন্সি আসল জিনিস। তাহলে এখানে বলো তুমি বি আর এম এর এফিসিয়েন্সি কত হবে স্যার? 2:1 হবে না 1:2? 1:2 হবে। তাহলে এর এফিসিয়েন্সি মানে ক্ষমতা, এর 1 ইউনিট কাজ করার ক্ষমতা, ওর 2 ইউনিট কাজ করার ক্ষমতা, তাই তো বেশি টাইমটা লাগছে। উল্টে যায়, রেসিপ্রোকাল হয়, এখান থেকে বার করো তাহলেই বুঝতে পারবে। চলো আমি করেই দিলাম, এটা 2:1 হবে, এটা 1:2 উল্টে যাবে, এফিসিয়েন্সি, টাইম এফিসিয়েন্সি উল্টে যায়। চলো এবার আমাকে দেখো বলেছে যে তোমার হচ্ছে মহিলাদের দ্বিগুণ, তবে তাহলে 12 জন মহিলার ওই কাজটি করতে কত সময় লাগবে। তাহলে দেখো আমাকে আগে বলো যে এফিসিয়েন্সি ধরে আমি টোটাল ইউনিটটাকে বার করি। তাহলে বালিকার এফিসিয়েন্সি কত স্যার? 1, তাহলে মানে 8-এর সঙ্গে আমার 1 গুণ হবে, প্লাস 12, মহিলা স্যার এফিসিয়েন্সি কত? 2, তাহলে 2 গুণ হবে, করে স্যার এটা টোটালটা 9 গুণ হবে। 9 দিনে বলেছিল কাজটা করতে। তাহলে স্যার এখান থেকে আমি যদি বার করি স্যার 8 প্লাস 12 দুগুণে 24 ইন্টু স্যার আমার হচ্ছে 9। তাহলে স্যার এইটুকু আমি যদি যোগ করি স্যার তোমার কত হবে? 8-8-4-12 মানে 32, তাহলে 32 ইন্টু তোমার হচ্ছে, সরি এটা 9 হবে, 9, তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল এফিসিয়েন্সি। এই কাজটা করতে তোমার হচ্ছে কজন মহিলাকে লাগছে? 9 জন মহিলাকে লাগছে, এই 12 জন মহিলাকে লাগছে। তাহলে এই কাজটাই হচ্ছে টোটাল কাজ, এটা 12 জন মহিলা করবে। কিন্তু 12 জন মহিলার এফিসিয়েন্সি কত স্যার? 12 জন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 2 এফিসিয়েন্সি করে, তাহলে 2 এফিসিয়েন্সি করে 12 জন মহিলার এফিসিয়েন্সি গুণ করলাম। তাহলে এটা যদি ভাগ করি দেখো কত হবে, তাহলে 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে এটা কাটলে স্যার 16 দুগুণে 32, আর এটা যদি 3 দিয়ে কাটো, 3 3-কে 9, 3 4-এ 12, 4 4-এ 16, তাহলে 4 3-এ 12। ঠিক আছে, তাহলে 12 দিন টাইম লাগবে, বোঝাতে পারলাম? তাহলে হচ্ছে 12 দিন টাইম লাগবে। অপশান বি সি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। যদি আমি ক্যালকুলেশন ভুল না করি তাহলে 12ই উত্তর হবে। ঠিক আছে, তো ওই 4 ঠিক, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। চলো তোমরা একটু দেখে নিও ক্যালকুলেশনটা। 53 নম্বর কোশ্চেনে যাই, চলো দেখো। 53 নম্বর কোশ্চেন কি বলেছে? সমগ্র পৃথিবীতে স্থল ও জলের অনুপাত 1:2। বাহ, দারুণ কোশ্চেন। বলছে উত্তর গোলার্ধে অনুপাত হচ্ছে 2:3, দক্ষিণ গোলার্ধে অনুপাত কত? এরা ডাইরেক্ট কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। এটা তোমাকে অ্যাকচুয়ালি তোমার জিকে জানতে হবে, তোমাকে একটুখানি জিকের কনসেপ্ট জানতে হবে, তবে তুমি এই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, এর মধ্যে কনসেপ্ট লুকিয়ে রয়েছে। কিভাবে স্যার? স্যার সমগ্র পৃথিবীতে, আমাকে আগে বলো, সমগ্র পৃথিবীতে জল স্থল তো রয়েছে আমি জানি, সেটা তোমাকে এই রেশিওতে আলাদা কিছু দিতে পারতো, আমি ওটা জানছি না, ওটা অঙ্কের ভাষা হয়ে যাবে। আসল জিনিসটা কোনটা? উত্তর গোলার্ধে অনুপাত আর দক্ষিণ গোলার্ধে অনুপাত। তুমি আমাকে আগে বলো, একটা পৃথিবীতে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ স্যার কিরমভাবে ভাগ হয়? স্যার হাফ হাফ ভাগ হয়, মানে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধকে যদি মাঝে মাঝে আমি কাটি, তাহলে আমার এই দিকটা যা পজিশন হবে এদিকটাও তাই হবে, এতে যতটা থাকবে এতেও তা, মানে মানে 50-50 হবে, এটা হচ্ছে গল্প। তাহলে তুমি আমাকে বলো যে একটা যদি উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ হয়, তাহলে এই দুটোর মধ্যে এইটা যা এটা যা, তাহলে হাফ হাফ হচ্ছে, এতে হাফ ওতে হাফ, বা এতে যদি 50% ওতে 50%, এটা হচ্ছে গল্প। এবার তুমি চলে এসো জায়গার মধ্যে। দেখো তোমাকে বলেছে সমগ্র পৃথিবীতে, তাহলে পৃথিবীর ক্ষেত্রে আমি পি দিয়ে লিখছি। পৃথিবীর ক্ষেত্রে আমার হচ্ছে স্থল আর জলের মধ্যে অনুপাত যেটা দেওয়া আছে সেটা কত? 1:2 দেওয়া আছে। এইটুকু আমার কোনো বুঝতে অসুবিধা নেই না স্যার, এইটুকু বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো তাহলে উত্তর গোলার্ধে অনুপাত দেওয়া আছে স্যার কত? তাহলে আমি উত্তর লিখছি। উত্তর গোলার্ধে দেওয়া আছে স্যার 2:3 দেওয়া আছে। এইটুকু স্যার বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। আমাকে তাহলে টোটাল ইউনিটটাই আগে যাই। তাহলে এখানে টোটাল কত হবে স্যার? 2 আর 1 যোগ করে স্যার 3 ইউনিট, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ স্থল আর 2 ভাগ জল। কোনো অসুবিধা নেই স্যার, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা স্যার কত হবে স্যার? 3 আর 2 যোগ করলে স্যার 5 ইউনিট হবে। দেখো এবার থাকো, সমস্যা তৈরি হয়ে গেল। ছিল স্যার 3 ইউনিট, হয়ে গেল 5 ইউনিট, তাহলে এর থেকে এটা বড় হয়ে গেল? সম্ভব নয় তো। তাহলে তোমাকে এমন কিছু করতে হবে, এই যে টোটাল যে আমার পৃথিবী যে টোটাল, তার অর্ধেক উত্তর অর্ধেক দক্ষিণ, তাহলে এখানে অর্ধেক বানাতে হবে। এখানে যদি 3-এর অর্ধেক 1.5 হতো তাহলে আমি মেনে নিতাম, হ্যাঁ স্যার অর্ধেক ছিল, বুঝতে পেরেছি। তাহলে তোমাকে অর্ধেক বানাতে হবে। তাহলে 3 আর 5-এর মধ্যে এমন কিছু একটা করো, গুণ করো কিছু কিছু দিয়ে, সেদিকে এটা অর্ধেক হয়ে যায়। কীভাবে স্যার? তুমি আমাদের এখানে এলসিএম বানাও। স্যার কত হবে? 15। তাহলে তুমি আমাকে বলো 5কে আমি 15 বানাতে পারি? হ্যাঁ স্যার পারি।
3কেও স্যার 15 বানাতে পারি, কিন্তু 3কে এর ডবল বানাতে পারবো, 15 ডবল, হ্যাঁ স্যার বানাতে পারবো। তাহলে দেখো 3কে যদি আমি 10 দিয়ে গুণ করি স্যার এটা 30 হবে, আর 5কে যদি আমি 3 দিয়ে গুণ করি স্যার 15 হবে। এবার দেখো 30 তার অর্ধেক 15 হলো, এটা তোমাকে নিজেকে অ্যাজাম্পশন করতে হবে, বুঝতে পারলাম? স্যার এটা 30 টোটাল আমার পৃথিবীর মধ্যে 30, তার অর্ধেক হচ্ছে উত্তর গোলার্ধ 15, আর বাকি অর্ধেক 15 পড়ে রয়েছে দক্ষিণ গোলার্ধের জন্য। তাহলে দেখো এইখানে যেটা আমি করলাম 10 দিয়ে গুণ, একে কেন করলাম স্যার? এরা কি দোষ করেছে? তাহলে এদেরকেও করতে হবে। তাহলে নতুন যে পৃথিবীর অনুপাতটা হবে, তাহলে 10 দিয়ে 1কে গুণ করলে স্যার 10 হবে, স্যার 10কে 2 দিয়ে গুণ করলে 20 হবে। স্যার এখানেও সেম জিনিস, 3কে দিয়ে শুধু একে গুণ করলেন কেন? এরাও তো কি দোষ করে? তাহলে এদেরকেও করতে হবে। তাহলে নতুন উত্তর গোলার্ধের স্যার কত হবে? উত্তর গোলার্ধে স্যার 3 দুগুণে 6 হবে, আর 3 তিরিককে স্যার 9 হবে। আমি পেয়ে গেছি এটা উত্তর গোলার্ধে, আর টোটাল মোট পৃথিবীতে দেখো এবার যোগ করে দেখো এটা হাফই হবে, ঠিক আছে? তাহলে আমাকে এবার স্যার দক্ষিণ গোলার্ধে এবার করতে বলেছে, তাহলে আমি 10 বিয়োগ করে দিই না, আমার টোটাল মোট থেকে অর্ধেকটা বাদ দিলে তো পেয়ে যাবো। তাহলে তুমি বলো না 10 থেকে 6 বাদ দিলে কত হবে স্যার? 4, আর 20 থেকে 9 বাদ দিলে কত হবে স্যার? 11। তাহলে এটাই হচ্ছে দক্ষিণ গোলার্ধের অনুপাত, বুঝতে পারলাম? তাহলে 4:11, তাহলে অপশান এ হয়ে গেল তোমার রাইট অ্যান্সার, 4:11। এইভাবে তোমাদের কেউ বোঝাবে না, ঠিক আছে? চলো 53-54 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো বলছে গ্যাসের দাম বাজারের দাম, এটা আমি করবো না ভাই, এটা করবো না, এটা প্রত্যেকটা সেটে এরকম টাইপের একটা কোশ্চেন দিয়েছে আমাদের টিম থেকে, তো খুবই সুন্দর কোশ্চেন, কিন্তু এটা আমি আর করবো না। কারণটা কি? এটা আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে রাখলাম, কারণ এর আগের সেটেও আমি সেম কোশ্চেন করেছি, তোমরা সেগুলো দেখো, দেখে এর উত্তর করো, ঠিক আছে? সেম কোশ্চেন, একদম সেম কোশ্চেন, শুধু ভাষাগুলো আলাদা, ঠিক আছে? চলো 55 নম্বর কোশ্চেনে আসি। দেখো 55 নম্বর কোশ্চেনে কি বলেছে? 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি কত সময়ে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? ঠিক আছে, কোনো অর্থ নেই এখানে। দেখো আবার বলছি, যারা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স দেখোনি তারা দেখে এসো, এইগুলো ধরা শিখিয়েছি আমি, কি করে এই কোশ্চেনগুলো ধরতে হয় সেইগুলো আমি ধরে ধরে শিখিয়েছি। এখানে তো আর শেখাবো না অত কিছু, এখানে দেখো ডাইরেক্ট বলবো কি স্যার এখানে। তাহলে এখানে আমাকে টোটাল জিনিসটা বলো, এর মধ্যে টোটাল যে এই জিনিসটার মধ্যে কোনটা ফিক্সড? স্যার যখন স্যার ট্রেনটা একটা সেতুকে পেরোচ্ছিল তখন, আর যখন ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে পেরোবে তখন, দুটোর মধ্যে কোনটা ফিক্সড? স্যার স্পিডটা ফিক্সড, গতিটা ফিক্সড। ট্রেনের গতি যখন সে সেতুকে পেরোচ্ছিল তখনও যে গতি নিয়ে যাচ্ছিল, একটা যখন প্ল্যাটফর্মকে পেরোচ্ছে তখনও সেই গতি নিয়ে যাচ্ছিল। স্যার কোথাও তো বলে দেওয়া নেই, আপনি তাহলে কি করে বলছেন? আরে বলে দেওয়া নেই বলেই তো সমান, তার মানে তোমাকে ধরে নিতে হবে স্থির ওটা, ঠিক আছে? চলো তাহলে দুটো ক্ষেত্রে গতি আমি সমান করে দিই। তাহলে আমরা কি জানি স্যার? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে দুটো ক্ষেত্রে আমি ডিস্টেন্স বাই টাইমকে ইকুয়াল করে দেবো, উত্তর হয়ে যাবে। এবার বলো প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স কত স্যার? আমরা জানি ট্রেন যদি তার নিজে কোনো একটা বড় জিনিসকে অতিক্রম করে, তার নিজের দৈর্ঘ্য প্লাস যেটাকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য যোগ হয়, তাহলে টোটাল ডিস্টেন্স। তাহলে স্যার কত দৈর্ঘ্য? তার ট্রেনের দৈর্ঘ্য 125, আর সেতুর দৈর্ঘ্য কত? 175। টোটালটা যোগফলটা হচ্ছে মোট দূরত্ব। স্যার সময় কত লেগেছে? টাইম স্যার 20 সেকেন্ড টাইম লেগেছে, তাই না? এটা হয়ে গেল আমার ডিস্টেন্স বাই টাইম। স্পিড বেরোলো কার? ট্রেনের। এই স্পিডটাই সমান হবে কার সঙ্গে স্যার? কার সঙ্গে সমান হবে? দ্বিতীয় ক্ষেত্রে যখন স্যার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। স্যার ট্রেনের দৈর্ঘ্য কত স্যার? ট্রেনের দৈর্ঘ্য স্যার 125, আগে থেকেই বলে দেওয়া ছিল। আর স্যার প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত স্যার? 115। স্যার কত সময় টাইম লাগবে ওটাই তো জানতে চেয়েছে। এক্স ধরে নাও, জিজ্ঞাসা চিহ্ন দাও, যা খুশি দাও, কোনো অসুবিধা নেই। তাহলে বলো এটা যদি যোগ করি কত হবে স্যার? দেখো 125 আর 175 যোগ করলে স্যার 300 হয়। 22 নিচে আগে থেকেই ছিল, এখানে দেখো যোগ করো, দেখো এদিকে তোমার হচ্ছে যদি যোগ করি স্যার কত হবে? স্যার 140, 240 হবে। 25 আর 15 40, আর 100 যোগ করলে 200, তাহলে 240, আর নিচে এক্স। এবার দেখো তুমি শূন্য শূন্য যা পারো তাই করো, কোনো কাটো, কোনো অসুবিধা নেই। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 3 8 24, তাহলে 8 আর 2 এখানে গুণ করলে 8 দুগুণে কোনাগুনি 16, তাহলে কত সেকেন্ড টাইম লাগবে? 16 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে? উত্তর হয়ে গেল অপশান সি, যেটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটার 16 সেকেন্ড টাইম লাগবে। বুঝতে পেরেছি? চলো আচ্ছা 56 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। বলছে একটি লঞ্চে স্থির জলের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা, 10 কিমি স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসতে তার কত সময় লাগবে? ভালো করে বুঝবে, অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে, ঠিক আছে? মানে যাবে আবার ফিরবে, মানে অনুকূলে যাচ্ছে যখন ফিরছে তখন প্রতিকূলে, এটা হচ্ছে গল্প, এটা স্রোতের অঙ্ক, ঠিক আছে? টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স স্রোতের অঙ্ক। চলো তাহলে আমরা জানি যে তোমার হচ্ছে জলের যে বেগটা
জলের বেগ বলছি মানে লঞ্চের যে স্থির জলে বেগটা, তার মানে ওটাকে আমি যদি এক্স দিয়ে ডিনোট করি, মানে আমি এই লঞ্চের যে নিজস্ব বেগটা আছে না, নৌকার বেগ যেটা লঞ্চের বেগ, সেটাকে আমি এক্স দিয়ে ডিনোট করছি। আর এই যে স্রোতের যে নিজস্ব বেগ আছে, যে স্রোতটা যে বইছে না, সেই স্রোতের যে বেগটা সেটা আমি ওয়াই দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তো চলো দেখো এক্স এর ভ্যালু আমাকে কত দেওয়া আছে স্যার, এক্স এর ভ্যালু দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা, স্যার ঠিক আছে এইটুকু। স্যার ওয়াইয়ের ভ্যালুটা কত দেওয়া আছে স্যার, স্রোতের বেগটা স্যার 2 কিলোমিটার/ঘন্টা, এটাও স্যার ঠিক আছে বুঝলাম। এবার স্যার কী দেওয়া আছে স্যার 10 কিমি স্যার স্রোতের অনুকূলে যেতে হবে, তাহলে যে ডিস্টেন্সটা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত যেতে স্যার 10 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। তাহলে যখন যাচ্ছে তখন সে অনুকূলে যাচ্ছে, যখন ফিরছে তখন সে প্রতিকূলে ফিরছে, কিন্তু সে 10 কিলোমিটারই ফিরছে, তাই তো? এটা তো গল্প। তাহলে আমি একটা একটা পাটে পাটে বার করি। যখন অনুকূলে যাচ্ছে, যখন, ঠিক আছে, তখন কি হয় স্যার, অনুকূলে যখন যায় তখন যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল মানে টাইমটা যেটা লাগবে, মানে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে একটা টাইমের কথা বলেছে, তার টাইম ইজ ইকাল টু কী হবে, ডিস্টেন্স বাই স্পিড, এটা হচ্ছে মনে রাখবে। তাহলে আমি উপরে ডিস্টেন্স লিখলাম 10 কিলোমিটার, যখন অনুকূলে যাচ্ছে তখন স্পিডটা কী হয় বলো, এই নৌকার বেগ আর স্রোতের বেগ যখন অনুকূলে যাচ্ছে মানে যেই দিকে স্রোত বইছে সেই দিকেই নৌকা যাচ্ছে, তাহলে স্পিডটা কী হবে, যোগ হবে। তাহলে দেখো তোমার হচ্ছে এইটা আর এইটা যোগ করলে কত হবে, 3+2, আমি লিখে রাখছি চলো এইটা। আর তোমার হচ্ছে প্রতিকূলে যখন আসবে তখন স্যার 10 কিলোমিটারই আসবে, কিন্তু স্পিডটা কি হয়ে যায়, যখন ঢেউ যাচ্ছে এইদিকে আর নৌকা আসছে উপর দিকে, তাহলে মানে কি বিয়োগ হবে, তাহলে 3 - 2, ঠিক আছে। এর ক্ষেত্রে বলো স্যার 10 এটা কত হবে 5, আর এর ক্ষেত্রে বলো 10/1, তাহলে আমাকে বলেছে মোট কত সময় লাগবে তো আসতে, তাহলে এই দুটোকে যোগ করলেই উত্তর হবে, দুটোই টাইম বার করেছি আমি। তাহলে কত হবে স্যার, এটা কাটাকাটি করলে স্যার 2 হবে, 2 প্লাস এটা কত হবে স্যার 10 হবে, তাহলে 10 আর 2 যোগ করলে স্যার 12, তাহলে কত ঘন্টা টাইম লাগবে স্যার, 12 ঘন্টা টাইম লাগবে। অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। খুবই সোজা কোশ্চেন ছিল। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 57 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, বলছে রেশিওরই একটা অঙ্ক কিন্তু পার্টনারশিপের। বলছে এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 7:3:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:7 হয়, তাহলে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? দেখো আমি তখন একটা জিনিস বলেছিলাম যে ইনভেস্ট রেশিও এর সঙ্গে যদি আমি টাইম রেশিও গুণ করি তাহলে আমি প্রফিট রেশিও পাই। এটা হচ্ছে মেন ফরম্যাট, এটা ভুলে গেলে তুমি সব ভুলে যাবে পার্সেন্টেজের প্রফিট তোমার হচ্ছে পার্টনারশিপে। দেখো এইখানের মধ্যে আমাকে বলো তো একটুখানি, যে আমাকে স্যার এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে, তাই না? আমাকে ইনভেস্ট রেশিওটা দেখো দেওয়া আছে 7:3:2, আর আমাকে দেখো লভ্যাংশের অনুপাত প্রফিট রেশিওটা দেওয়া আছে 2:3:7। তাহলে আমাকে জানতে কোনটা চাইছে স্যার, টাইমটা জানতে চাইছে। এবার তুমি আমাকে বলো এই জিনিসটা তোমার দেওয়া আছে, এইটা জানতে চাইছে আর এটা দেওয়া আছে, তাহলে এইটা যদি বার করতে হয় তাহলে এইটাকে এর সঙ্গে গুণ আছে, তো এটা এর থেকে কী হবে, ভাগ হবে। তাহলে এইটাকে মানে প্রফিট রেশিওকে যদি মানে আমি বলতে চাইছি টাইম রেশিও এখান থেকে কীভাবে পাবো স্যার, প্রফিট রেশিওকে আমি যদি ইনভেস্ট রেশিও দিয়ে ভাগ করি, দেখো এইটা আমি রেখে দিলাম, এটা এর সঙ্গে গুণ আছে, ওই দিকে গেলে ভাগ হবে। তাহলে প্রফিট রেশিওকে ইনভেস্ট রেশিও দিয়ে ভাগ করলে স্যার টাইম রেশিও পাওয়া যায়। তোমাকে টাইম রেশিও জানতে চেয়েছে, তুমি ভাগ করে দাও খালি। স্যার কীভাবে ভাগ করবো, তাহলে 2:3:7 দেওয়া ছিল, তাহলে 2:3:7 হচ্ছে তোমার লভ্যাংশ রেশিও, তাহলে লভ্যাংশকে ইনভেস্ট রেশিও দিয়ে ভাগ করবো। তাহলে 2কে কত দিয়ে ভাগ করবো স্যার, 7 দিয়ে। স্যার 3কে কত দিয়ে ভাগ করবো, এই 3টাকে কত দিয়ে ভাগ করবো স্যার, এই 3 দিয়ে। স্যার এবার কি করব, এই 7টাকে ভাগ করব কত দিয়ে স্যার, 2 দিয়ে। তাহলে এই যে যেটা হলো এটাই আমার টাইম রেশিও বেরোলো, ঠিক আছে। তাহলে এবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে 2/7, এটা দেখো 3 কেটে যাবে, তাহলে কত হবে 1, এটা কত হবে 7/2। তাহলে এখান থেকে বলো কি করে করবো স্যার, কোনাকুনি গুণ করে দাও, 2 দুগুণে 4, তাহলে 7 দুগুণে 14, আর 7 7 49, ঠিক আছে। এগুলো আমি সব শিখিয়ে রেখেছি তোমাদের রেশিওর চ্যাপ্টারে, ঠিক আছে। তাহলে কত হলো 4:14:49, তাহলে অপশানে দেখো কোথায় আছে, অপশান বি হয়ে গেলো তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো পরবর্তী কোশ্চেনে যাই। 58 নম্বর কোশ্চেন। দেখো 58 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে 15% হারে 3,125 টাকায় 73 দিনের সুদ কত? ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার। আপনি তো বলেছিলেন স্যার সরল সুদের ক্ষেত্রে পার্সেন্টেজ আর যদি টাইম দেওয়া থাকে তাহলে গুণ করে দেবো। স্যার এখানে তো দিন দেওয়া আছে, তা কী করবো? তো স্যার এটাও বলেছিলেন স্যার বছরে হয়, বছরে করে নাও না, কী আছে। আগে আমাকে বলো না 73 দিন মানে কত বছর? স্যার 365 দিয়ে ভাগ করলেই স্যার এটা বছর হয়ে যাবে, তাই না? এই তো গল্প হয়ে গেল। তাহলে দেখো 15% দেওয়া আছে, এর সঙ্গে আমি 73 যেটা দিন আছে সেটাকে বছরে কনভার্ট করে দিলাম, 365 দিয়ে ভাগ করে দিলে আমি ওভারঅল একটা পার্সেন্টেজ পাবো, তাই না? তাহলে দেখো করো, তাহলে দেখো এইটাকে 15 দিয়ে কি কাটাকাটি যাবে?
দরকার নেই, তুমি কাটাকাটি যাবে না আমার দেখেও মনে হচ্ছে। তাহলে 5 দিয়ে কাটো, 5 3 15, স্যার এটা 5 দিয়ে কাটলে কত হবে, 5 7 কে 35, আর তোমার হচ্ছে 3 5 15, দেখো 3 5 15, তাহলে কত হলো স্যার 73 হলো। এই 73 আর এই 73 কেটে যাবে, তাহলে কত হলো স্যার 3% হলো। মানে জিনিসটা কি এসে দাঁড়ালো, 100 টাকায় 3 টাকা সুদ দেয়, বলেছিলাম না, দেখো হয়ে গেল। এবার তোমাকে বলেছে এই টাকার উপর, তাহলে এইটা কোন টাকা, স্যার এটা আসল টাকা, প্রিন্সিপাল পি এটা। তাহলে এখানের মধ্যে কোনটা স্যার, 100-র ভ্যালু হচ্ছে তোমার 3125, তাহলে তোমাকে জানতে চাই যে সুদ কত, 3-এর ভ্যালু, তাহলে 100-র ভ্যালু যদি তোমার হচ্ছে 3125 হয়, তাহলে 1-এর ভ্যালু কত আর 3-এর ভ্যালু কত, তাহলে 3125 বাই তোমার 100 ইন্টু 3, তাই না? এবার দেখো তুমি দেখেও বুঝতে পারছো, এখান থেকে তুমি কাটাকাটি মানে কাটাকাটি করলে তোমার বোকামো হয়ে যাবে, কারণ তোমার দশমিক দিয়ে অপশানে আছে কোথাও, এখানেও আছে এখানেও আছে, তাই তো? তাহলে তুমি এক কাজ করো না, এটা গুণ করে দাও, সব থেকে ভালো হবে। দেখো 3 25 75, আর তোমার হচ্ছে 3 1 কে 3, আর 3 3 কে 9, তাহলে এইটা হলো ওপরটাকে গুণ করলে এটা হয়, তাহলে নিচে দুটো শূন্য দশমিক ফিরিয়ে দাও না, তাহলে কত হবে 93.75, মানে আমি একটু সুন্দর করে লিখে দিই 93.75, বুঝতে পারলে? তাহলে এই টাকাটা হচ্ছে তোমার সুদ, তাহলে অপশান বি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার 93.75 টাকা, বুঝতে পারলে? 18 নম্বর কোশ্চেনটা। চলো তোমরা এসআই পিআরটি বাই 100 দিয়েও করতে পারো এসআই ইজিক্যাল টু। দেখো 59 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে স্টপেজ না দিয়ে একটি বাসের বেগ 54 কিলোমিটার পার ঘন্টা, স্টপেজ দিয়ে 45 কিলোমিটার পার ঘন্টা, 1 ঘন্টায় বাসটি কতবার দাঁড়াবে যদি প্রতি স্টপেজে 1 মিনিট করে দাঁড়ায়? ভালো করে কোশ্চেনটা পড়ো, পড়ে তারপর নিজেরা চেষ্টা করো, তারপর আমার করাটা দেখে নাও, ঠিক আছে, তবে বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। তাহলে এখানে গল্প হচ্ছে দুটো, একটা হচ্ছে স্টপেজ না দিয়ে আর একটা হচ্ছে স্টপেজ দিয়ে। তাহলে স্টপেজ দিয়ে মানে দাঁড়িয়ে আর না দাঁড়িয়ে দুটোর মধ্যে তফাৎও দেখতে পাচ্ছি কিলোমিটারের মধ্যে, সেটা কত স্যার, স্পিডের মধ্যে সেটা কত, একবার 54 একবার 45, স্যার গ্যাপটা কত, ডিফারেন্সটা কত, স্যার একবার 54 আর একবার 45, স্যার গ্যাপটা কত, স্যার গ্যাপটা হচ্ছে তোমার দেখো 5 5 আর 4 9, তাহলে 9 গ্যাপ, 9 কিলোমিটার পার ঘন্টা গ্যাপ, তার মানে কি স্যার 1 ঘন্টায় 9 কিলোমিটারের যে ডিস্টেন্স সেইটাই হচ্ছে তোমার স্টপেজ দিলে যে গ্যাপটা তৈরি হচ্ছে ওটাই। এবার বলছে স্যার 1 ঘন্টায় বাসটি কতবার দাঁড়াবে, তাহলে তুমি আমাকে বলো এই 54 মানে এইটা 54টা কি স্যার, 54 কিলোমিটার পার ঘন্টা ছিল তো, যদি না দাঁড়াতো মানে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে তার 54 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে, তাই তো? বাসটা কতবার দাঁড়াবে বলেছে, তাহলে 54 কিলোমিটার পার ঘন্টা মানে কি 1 ঘন্টায় 54 কিলোমিটার সে যায়, তাই তো? তার মানে 54 কিলোমিটার যেতে স্যার কতক্ষণ টাইম লাগে, 1 ঘন্টা টাইম লাগে। এবার তোমাকে দেখো মিনিটে খানিকটা বলেছে, তাই না, 1 মিনিটে, তাহলে মিনিটটা তোমাকে যদি বার করতে হয় তুমি আমাকে বলো যে এই 54 কিলোমিটার যেতে তার কত মিনিট টাইম লাগবে, 1 ঘন্টা মানে 60 মিনিট টাইম লাগবে স্যার, এইটুকু বোঝা গেছে। তাহলে 1 কিলোমিটার যেতে স্যার কত টাইম লাগবে, 60/54 লাগবে, ঠিক আছে। আর তোমাকে দেখো এই 9 কিলোমিটার যেতে, তাহলে 1 ঘন্টায় যে 9 কিলোমিটার যে ব্রেকটা হচ্ছে, তো এই 9 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে, দেখো 60/54 ইন্টু স্যার 9, দেখো 6 9 54, তাহলে 6 10 60, তাহলে কত কত হচ্ছে 10 মিনিট। এবার দেখো 10 মিনিট উত্তর 10 করতে পারো, কিন্তু একটু ভেবে ওয়েট করে করবে, কারণ এখানে কোশ্চেনটার মধ্যে এখানে ভাঁজ আছে। এটা কিন্তু বেরোলো আমার 10 মিনিট। তোমাকে দেখো এইবার এখানে এসো, যদি প্রতি স্টপেজে 1 মিনিট করে দাঁড়ায়, তাহলে প্রত্যেক মিনিট আমার মিনিটে 1 মিনিট করে দাঁড়াচ্ছে, আর আমি দেখতে পাচ্ছি 10 মিনিট, তাহলে 1 মিনিট করে যদি প্রত্যেক স্টপেজে দাঁড়ায়, তাহলে 10 মিনিটে কতবার দাঁড়াবে স্যার, 10 বার দাঁড়াবে। তারপর করো বার কতবার দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে 1 মিনিটে সে 10 মিনিটে সে 10 মিনিট টোটাল দাঁড়াচ্ছে, আর আমাকে বলেছে 1 মিনিট করে দাঁড়ায়, তাহলে 1 মিনিট করে যদি দাঁড়ায় তাহলে 10 মিনিটে 10 বার দাঁড়াবে, তাহলে উত্তর হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? চলো লাস্ট কোশ্চেনটা দেখি আজকে। দেখো কি বলছে, শেষ কোশ্চেনটা আজকে 60 নম্বর কোশ্চেন, প্র্যাকটিস সেট 6 এর। বলছে 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তো কি করব স্যার, প্রথম কাজ হলো এই যে 5 আমাকে অবশিষ্ট থাকবে, তার মানেটা কি স্যার, 5 অবশিষ্ট থাকবে মানে ভাগ করলে 5 পড়ে থাকবে, মানে মিলবে না, ভাগফলটা মিলবে না, সেটা এই অপশানের মধ্যে সেই কটা সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে, যে সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করলেও 5 অবশিষ্ট থাকবে, 8 দিয়ে ভাগ করলেও 5 অবশিষ্ট থাকবে, আর 9 দিয়ে ভাগ করলেও 5 অবশিষ্ট থাকবে। সেটা রেঞ্জটা কত থেকে বলেছে, 200 থেকে আর 300-র মাঝখানে কোন সংখ্যাটা, সেটা অপশানেও রয়েছে, ঠিক আছে। এবার কি করব স্যার, তাহলে তুমি আগে প্রথমেই একটা কাজ করো, তুমি এই অবশিষ্ট রেখে না কোনোদিন অঙ্ক করতে পারবে না, তাহলে আগেই তাকে করে দাও, অবশিষ্টকে তুলে দাও, তাহলে ভাগ যায় এরকম জিনিস করে দাও। মানে কি স্যার, আমি যদি সেই সংখ্যাটাকে প্রথমেই 5 যেটা অবশিষ্ট থাকছে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে সংখ্যাটা পুরোপুরি ভাগ যাবে বলো,
যাবে, তাহলে যাবে তো। তাহলে দেখো 5 যদি এর থেকে বাদ দিই তাহলে কত হবে স্যার? 183, তাই না? বলো। হ্যাঁ স্যার, এই 183 হবে। স্যার এর থেকে যদি 5 বাদ দিই, আগে সংখ্যাটাকে তৈরি করে নাও, এর থেকে যদি 5 বাদ দিই কত হবে স্যার? সরি 283, এটা 284, তাই তো? আচ্ছা, তাহলে এটা 5 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হবে স্যার? তোমার হচ্ছে 288, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আর এটা থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হবে স্যার? 5 6 7, তার মানে হচ্ছে 293, 292, ঠিক আছে, 292, ঠিক আছে। এইটুকু হয়ে গেছে আমার। এবার আমাকে কি বলেছে যে আমাকে সেই সংখ্যাটাকে একবার কি আমি তাহলে স্যার এবার কি করবো স্যার? 6 দিয়ে এটাকে ভাগ করবো, 8 দিয়েও করবো, 9 দিয়ে করবো, অনেক টাইম লাগবে তো, অত সময় নেই। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, যেটা 8 দিয়ে 6 দিয়ে আর 9 দিয়ে ভাগ যায় তাদের এলসিএম দিয়েও তো ভাগ যাবে একটা সংখ্যা বানিয়ে ফেললে। তাহলে বলো না এদের মধ্যে এলসিএম কত হবে? মুখে মুখে বলো এলসিএম কত হবে? স্যার এলসিএম হবে স্যার 9 দিয়ে ধরে চলো, বড় সংখ্যাটা শিখিয়েছিলাম ওখান থেকে বলো 9 দিয়ে যদি করি তাহলে কত হবে? তাহলে 8 9, এটা সংখ্যাটা আসছে না, তাহলে 6, তাহলে 8 9 72, দেখো 72 দিয়ে সব কটা গিয়ে যাবে। তাহলে এই যে 72 সংখ্যাটা, এই 72 সংখ্যাটা দিয়ে ভাগ যাবে। তুমি এইভাবেও চেক করতে পারো, অথবা তুমি চেক করতে পারো কিভাবে, এইখানে যে সিঙ্গেল ডিজিট সংখ্যাগুলো রয়েছে সেইখান দিয়েও চেক করতে পারো। কিভাবে স্যার? তুমি একটা যেখান থেকে একটা পিক করে নাও এখান থেকে। স্যার 9এর ডিভিসিবিলিটি রুল সবাই জানি, প্রত্যেকটা ডিজিট যদি 9 দিয়ে ভাগ যোগ করলে 9 দিয়ে ভাগ হয়, তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ হবে। তাহলে সেই প্যাটার্ন তুমি অ্যাপ্লাই করতে পারো, এখানে 9এর ডিভিসিবিলিটি রুল চেক করতে পারো, অথবা 72 দিয়ে ভাগ করে করে দেখতে পারো, অথবা তুমি 8 9 72 মানে 8 আর 9 এর ভাগ ফল হিসাবে দেখতে পারো, ঠিক আছে? তো যেটা তোমার ইচ্ছা হবে তুমি সেটা করবে। দেখো প্রথম তো উত্তর এটা হবে না, এটা তো হচ্ছে না, ঠিক আছে? কেন স্যার? এটা বিজোড় সংখ্যা, তাহলে 6 দিয়ে তো যাবে না, এটা তো বুঝতে পারছি। চলো এছাড়া আর কি দেখা যেতে পারে? দেখো এইটা, এখানে দেখো 9 ডিভিসিবিলিটি রুল যদি দেখি তাহলে 8 আর 4 যোগ করলে 12, 12 13 14, স্যার 14 তো 9 দিয়ে ভাগ যায় না, তাই তো? তাহলে এই সংখ্যাটা হলো না। তাহলে এইটা দেখো, দেখো 8 দুগুণে 16 17 18, তাহলে 18 তো 9 দিয়ে ভাগ যায়, তাহলে এটা উত্তর হতে পারে। আর কি দেখো, এটাও দেখে নাও, দেখো 9 10 11 আর 12 13, তাহলে এটা স্যার 13 তো হয় না, 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও হবে না। তাহলে উত্তর হয়ে গেল কোনটা? অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার, 293, যেটাকে ভাগ করলে 6 8 9 দিয়ে ভাগ করলে প্রতিটা ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে। আমি আমার সুবিধার্থে এটাকে 5 আগে বাদ দিয়ে ভাগ করে দেখে নিলাম, ঠিক আছে? চলো এইটুকু বুঝতে পেরেছ? তাহলে যদি ভালো লেগে থাকে ক্লাসটা, আজকে এই পর্যন্তই থাকলো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো সাজেশন বা কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা বলবে। থ্যাংক ইউ, ভালো থেকো।